আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আল্লাহর শেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন আয়েশা সিদ্দিকা দিঘি, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগে এবং কি কি আছে এবং বাইরে কি কি দ্বারা গঠিত, মানে অর্থাৎ অভ্যন্তর ভাগ এবং বাইরের ভাগ কি কি দ্বারা গঠিত, এর মধ্যে কি কি উপাদান রয়েছে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়ের পাশের সামনে কি কি বিষয় জানতে পারবো। দেখো, এই পাশের শিক্ষার্থীরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বর্ণনা করতে পারবে, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। আমাদের আজকের আলোচ্য বিষয় পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান অর্থাৎ কি কি উপাদান দ্বারা গঠিত, শিলা ও খনিজ, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ার ফলে কি কি সংঘটিত হয় সেটা আমরা আলোচনা করব। আজকে আমরা ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরি নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার সরাসরি ক্লাসে চলে যাই। প্রথমে আমরা জানবো যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা কি। আসলে এই যে পৃথিবীটা কেমন ছিল সৃষ্টির সময় বা সৃষ্টির শুরুতে পৃথিবী কেমন ছিল, তারপরে এই পৃথিবীটা এই যে আজকের এই অবস্থা এটা কিভাবে হলো, এটা নিশ্চয় একদিনে হয়নি, তাই না? আমরা জানি যে সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল খুবই উত্তপ্ত এবং গ্যাস পিণ্ড, এত উত্তপ্ত আগুনের পিণ্ড ছিল। এই উত্তপ্ত এই গ্যাস পিণ্ডটা ক্রমে ক্রমে কি হয়েছে, আস্তে আস্তে শীতল হয়েছে, শীতল হয়ে ঘনীভূত হয়েছে, শীতল হয়ে ঘনীভূত হয়ে আস্তে আস্তে কঠিন আকার ধারণ করেছে। তার এর ফলে কি হয়েছে, এরপরে এই সময় এর উপর যে আস্তরণ গুলো পড়েছে তা হচ্ছে ভূত্বক। এই যে আস্তে আস্তে শীতল বা কঠিন হয়ে ঘনীভূত হতে গিয়ে এর উপরিভাগে যে আস্তরণ করেছে, অর্থ করেছে, আবরণ করেছে, সেটাকে আমরা ভূত্বক বলছি। ভূগঠনের তিনটা স্তর রয়েছে। কয়টি স্তর রয়েছে? তিনটা স্তর: অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই তিনটা হচ্ছে ভূত্বকের স্তর। আমরা যদি দেখি ছবিটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যেখানে আমরা তিনটি স্তর লক্ষ্য করছি। বাইরের স্তরটা হচ্ছে অশ্বমণ্ডল, তারপরে রয়েছে গুরুমণ্ডল মধ্যের স্তরটা, এবং কেন্দ্রমণ্ডল হচ্ছে একদম ভেতরের স্তরটা। প্রথমে আমরা অশ্বমণ্ডল নিয়ে আলোচনা করব। সৃষ্টির সময় এই যে পৃথিবী উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল, এই উত্তপ্ত অবস্থা থেকে এটা কি হলো, আস্তে আস্তে শীতল হলো, ঘনীভূত হলো, তাই না? এই সময় শীতল ও ঘনীভূত হতে গিয়ে কি হয়েছে, দেখো এই সময় পৃথিবীর বাইরের ভারী উপাদানগুলো, এর যে বাইরে যে ভারী উপাদানগুলো ছিল এগুলো কেন্দ্রের দিকে এসে জমা হতে শুরু করেছে। এই উত্তপ্ত পৃথিবী যখন ঘনীভূত হতে শুরু হয়েছে, ঠান্ডা হয়েছে, তখন এর বাইরের দিকে ভারী উপাদানগুলো কেন্দ্রের দিকে এসে জমা হয়েছে। কেন্দ্রের দিকে জমা হওয়ার ফলে কি হয়েছে, এখানে কেন্দ্রের দিকে জমা হয়ে ঘনীভূত হয়ে শক্ত হয়ে গেছে। আর হালকা উপাদান যেগুলো ছিল সেগুলো ভরের তারতম্য অনুসারে নিচের থেকে উপরের স্তরে এসে জমা হতে শুরু করেছে। হালকা যে উপাদানগুলো ছিল সেগুলো কি হচ্ছে, নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে স্তরে এসে জমা হয়েছে। এই যে উপরের দিকে স্তরে এসে জমা হয়েছে, এই উপরের স্তরটাকে আমরা বলছি অশ্বমণ্ডল। উপরের স্তরকে আমরা কি বলছি, এই উপরের স্তরটাকে আমরা বলছি অশ্বমণ্ডল। এবার গুরুমণ্ডল। গুরুমণ্ডল হচ্ছে অশ্বমণ্ডলের পরের স্তর, তাই না? অশ্বমণ্ডল বাইরের স্তর, তারপরে মধ্যবর্তী স্তরটা হচ্ছে গুরুমণ্ডল। ভূত্বকের নিচে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত পুরো মণ্ডলটাকে আমরা গুরুমণ্ডল বলে থাকি। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট নামক শিলা দ্বারা গঠিত। এই গুরুমণ্ডলে কি কি রয়েছে? গুরুমণ্ডলে রয়েছে সিলিকা, লোহা। এই যে গুরুমণ্ডলটা আমরা দেখতে পাচ্ছি, এটা সিলিকা, লোহা, কার্বন, ম্যাগনেসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ দ্বারা গঠিত। তাহলে গুরুমণ্ডলে কি কি পদার্থ রয়েছে? আমরা বলতে পারবো সিলিকা, লোহা, কার্বন, ম্যাগনেসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ রয়েছে। এরপরে আসি কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের পরবর্তী এবং সব থেকে ভেতরে যে অংশ রয়েছে মণ্ডলটা, স্তরটা, সেটাকে আমরা বলছি কেন্দ্রমণ্ডল। এই স্তর প্রায় 3486 কিলোমিটার পুরু। এই হচ্ছে কেন্দ্রমণ্ডলটা 3486 কিলোমিটার পুরু। কেন্দ্রমণ্ডলের উপাদানগুলোর মধ্যে রয়েছে লোহা, নিকেল, পারদ ও সীসা। তার মানে লোহা, নিকেল, পারদ ও সীসা দ্বারা কেন্দ্রমণ্ডল গঠিত। এই কেন্দ্রমণ্ডলের বাইরের স্তরকে আমরা বলি বহিঃকেন্দ্রমণ্ডল এবং ভেতরের স্তরটাকে বলছি অন্তঃকেন্দ্রমণ্ডল। এবার এই যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, এই পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের গঠন উপাদান কি কি? গঠন উপাদান হচ্ছে শিলা এবং খনিজ, তাই না? পৃথিবীর অভ্যন্তরীণ গঠন যে উপাদান, প্রধান উপাদান হলো
শিলা এবং খনিজ। এখন আমরা প্রথমে শিলা সম্পর্কে জানবো। শিলাটা কি? ভূত্বক যেসব উপাদান দিয়ে তৈরি তার সাধারণ নাম হচ্ছে শিলা। ভূত্বক যে সকল উপাদান দ্বারা তৈরি তার সাধারণ নামে আমরা তাকে বলছি শিলা। এই শিলাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। প্রথমে আসি আগ্নেয় শিলা। গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে আমরা বলছি আগ্নেয় শিলা। এটা পৃথিবীর সৃষ্টির শুরুতেই তৈরি হয়েছিল বলে আগ্নেয় শিলা গঠিত হয়েছিল বলে একে আমরা আগ্নেয় শিলা বা প্রাথমিক শিলাও বলে থাকি। এই শিলায় সাধারণত কোনো জীবাশ্ম থাকে না, আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম থাকে না। আগ্নেয় শিলাকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিঃজ আগ্নেয় শিলা যেটা বাইরের দিকে রয়েছে এবং অন্তঃজ আগ্নেয় শিলা যেটা ভেতরের দিকে রয়েছে। এবার আসি পাললিক শিলা। পাললিক শিলাটা কি? পলিসঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে আমরা বলছি পাললিক শিলা। পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা 5 ভাগ দখল করে আছে। কত ভাগ? 5 ভাগ। এই যে পলিসঞ্চিত হয়ে এই পাললিক শিলা গঠিত হয়েছে, এটা ভূপৃষ্ঠের 5 ভাগ স্থান দখল করে আছে। বেলে পাথর, কয়লা, শেল, চুনা পাথর, কাদা পাথর এবং পাললিক শিলা দ্বারা পাললিক শিলা বেলে পাথর, কয়লা, শেল, চুনা পাথর, কাদা পাথর এগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ। এবার আসি রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা কোনটা? আগ্নেয় শিলা ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপে, উত্তাপে এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে আমরা রূপান্তরিত শিলা বলতে পারি। অর্থাৎ আগ্নেয় শিলা রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হতে পারে, পাললিক শিলাও পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিবর্তিত হতে পারে। তাহলে আগ্নেয় শিলা বা পাললিক শিলা যখন পরিবর্তিত হয়ে নতুন কোনো শিলায় পরিণত হচ্ছে তখন তাকে আমরা রূপান্তরিত শিলা বলছি। চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হচ্ছে। তাহলে চুনা পাথর আগে যদি এটা আগ্নেয় শিলা হয়, পরবর্তীতে রূপান্তরিত শিলাতে পরিণত হচ্ছে। বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টিজাইট, কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হচ্ছে। এগুলো হচ্ছে রূপান্তরিত শিলার পরিবর্তন। খনিজ। আমরা শিলা সম্পর্কে জানলাম, এবার খনিজ সম্পর্কে জানতে হবে। খনিজটা কি? কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যখন কোনো যৌগ গঠন করে তখন তাকে খনিজ বলে। অর্থাৎ কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাকে আমরা খনিজ বলছি। খনিজ কিন্তু সমসত্ব অজৈব পদার্থ। খনিজ কি? সমসত্ব অজৈব পদার্থ। খনিজ সাধারণত কঠিন হতে পারে, স্ফটিক আকারের হতে পারে। আমরা দেখতে পাচ্ছি খনিজ কঠিনও হতে পারে, স্ফটিক আকারের হতে পারে। খনিজের কিন্তু নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে। খনিজ একটা মৌল দ্বারা গঠিত হতে পারে, একের অধিক মৌল দ্বারা গঠিত হতে পারে। যেমন সোনা, লোহা, তামা এগুলো কিন্তু সব খনিজের উদাহরণ। ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। এবার আমরা ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া সম্পর্কে জানবো। আমরা দেখতে পেয়েছি যে ভূপৃষ্ঠ সর্বদাই পরিবর্তনশীল। নানা প্রকার ভূপ্রক্রিয়া কি করছে? ভূপৃষ্ঠের পরিবর্তন সাধন করছে। যে সমস্ত কার্যাবলীর কারণে প্রাকৃতিকভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটছে সেগুলো হচ্ছে ভূপ্রক্রিয়া। যেমন নদী অবক্ষেপণের মাধ্যমে কি হচ্ছে? প্লাবন ভূমি গড়ে উঠছে। আবার ভূপ্রক্রিয়া তার কার্য সাধনের জন্য নানা রকম কি করছে? প্রাকৃতিক শক্তির সাহায্য নিচ্ছে। যেমন মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষণ শক্তি, ভূতাপীয় শক্তি, সৌরশক্তি ইত্যাদি। ভূত্বকের পরিবর্তন সাধনকারী ভূপ্রক্রিয়া সমূহকে আমরা একটা ছকের মাধ্যমে বর্ণনা করব। দেখো, ভূপ্রক্রিয়াকে প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি: ধীর পরিবর্তন, ধীর আকস্মিক পরিবর্তন এবং আকস্মিক পরিবর্তন। ধীর পরিবর্তন হচ্ছে যে প্রক্রিয়াটা ধীরে ধীরে অর্থাৎ অনেক সময় নিয়ে সম্পন্ন হয় সেটাকে বলা হচ্ছে ধীর পরিবর্তন। যেমন অগ্নিভবন এবং অবক্ষেপণ। আর অগ্নিভবন এবং অবক্ষেপণ আর হচ্ছে ধীর আকস্মিক পরিবর্তনের মধ্যে হচ্ছে ভূ আলোড়ন। অর্থাৎ ভূ আলোড়ন, পৃথিবীর যে আলোড়ন সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে ধীর আকস্মিক পরিবর্তন। আকস্মিক পরিবর্তনের মধ্যে হচ্ছে ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাত, যেটা হঠাৎ করে সংঘটিত হয়ে থাকে। এখানে আমরা দেখো ধীর পরিবর্তনের এই যে অগ্নিভবন এবং অবক্ষেপণ এটাকে আবার 3 ভাগে ভাগ করতে পারি: বিচ্ছিন্ন ভবন, ক্ষয়ীভবন এবং অপসারণ। এটা সম্পর্কে আমরা একটু জানবো। ধীর পরিবর্তন আমরা জানলাম যে প্রক্রিয়া ধীরে ধীরে অর্থাৎ অনেক সময় নিয়ে সম্পন্ন হয় তাকে ধীর পরিবর্তন বলে। এই যে ধীর পরিবর্তনের মধ্যে আবার যে পার্থক্য রয়েছে বিচ্ছিন্ন ভবন ও ক্ষয়ীভবন। বিচ্ছিন্ন ভবনটা কি? সাধারণত যে প্রাকৃতিক কারণগুলোর জন্য প্রাকৃতিক শিলা চূর্ণ বিচূর্ণ হয়, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। শিলার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হওয়ার প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন ভবন প্রক্রিয়া বা ক্ষয়ীভবন প্রক্রিয়া। অপসারণটা কি? অপসারণ হচ্ছে অপসারণ কাকে বলে? অপসারণ হচ্ছে নদীর স্রোত, বায়ু প্রবাহ, হিমবাহ প্রভৃতি শক্তির দ্বারা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে পদার্থগুলো স্থানান্তরিত হয়, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যায়। নদীর স্রোতের
প্রভাবে কিংবা বায়ু প্রবাহের প্রভাবে এক স্থানের জিনিস অন্য স্থানে সরে যায় বা স্থানান্তরিত হয়, তখন সেটাকে আমরা বলছি অপসারণ প্রক্রিয়া। নগ্নিভবনটা কি? বিচূর্ণ ভবনের সময় শিলা চূর্ণ বিচূর্ণ যখন হলো তখন কিছু অংশ ফাঁকা হয়ে যায় বা নগ্ন হয়ে যায়, এই কাজটাকে বলা হচ্ছে নগ্নিভবন। অবক্ষেপণ কি? যে প্রক্রিয়া শিলা কোনো এক স্থানে এসে জমা হয়ে নতুন ভূমিরূপের সৃষ্টি করছে, অর্থাৎ চারিদিক থেকে শিলাগুলো এক জায়গায় এসে জমা হয়ে যখন একটা নতুন ভূমিরূপের সৃষ্টি করছে তখন সেটাকে আমরা বলবো অবক্ষেপণ প্রক্রিয়া। আর আকস্মিক পরিবর্তনটা কি? পৃথিবীর অভ্যন্তরভাগ উত্তপ্ত গলিত অবস্থা থেকে যখন তাপচাপের পার্থক্যের কারণে হঠাৎ করে কোনো পরিবর্তন সংঘটিত হয় তখন সেটাকে আমরা বলবো আকস্মিক পরিবর্তন। অর্থাৎ যে প্রক্রিয়াটা হঠাৎ করে সংঘটিত হয়, হঠাৎ করে পরিবর্তন হয় যে প্রক্রিয়া, সেটাকে আমরা আকস্মিক পরিবর্তন বলে থাকি। এই সাধারণত আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তারপরে ভূকম্পন, পৃথিবীর অভ্যন্তরের সংকোচন প্রসারণ, ভূগর্ভের তাপ, অন্যান্য প্রচন্ড শক্তির ফলে কিন্তু এই আকস্মিক পরিবর্তনগুলো সংঘটিত হয়ে থাকে, তাই এগুলোকে আকস্মিক পরিবর্তন বলা হয়ে থাকে। আকস্মিক পরিবর্তনে প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প কি? আমরা এর আগে ক্লাসে জেনেছিলাম ভূমিকম্প হচ্ছে যে পৃথিবীর উপরিভাগ কখনো কখনো অপসারণ হঠাৎ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে। এই যে হঠাৎ করে ক্ষণিকের জন্য কেঁপে ওঠা, এই কম্পনটাকে আমরা বলছি ভূমিকম্প, তাই না? এই ভূমিকম্পের কারণগুলো কি? ভূমিকম্প কি কি কারণে সংঘটিত হয়ে থাকে? শিলাচ্যুতি বা শিলাতে যদি ভাঁজের সৃষ্টি হয় তাহলে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। তাপ বিকিরণ ফলে, ভূ অভ্যন্তরে তাপ বিকিরণের ফলে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। ভূগর্ভস্থ বাষ্প, ভূগর্ভে যদি বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় সেখান থেকে ভূমিকম্প সংঘটিত হতে পারে। ভূগর্ভের চাপের হ্রাসের ফলে, অর্থাৎ ভূগর্ভের চাপ কমে গেলেও ভূমিকম্প অনুভূত হতে পারে, আবার চাপ বৃদ্ধি পেলেও ভূমিকম্প অনুভূত হতে পারে। আর যেটা হয় হিমবাহের প্রভাব, পর্বতগাত্র থেকে হিমবাহ নিচে পড়ার ফলে বা হিমবাহর প্রভাবে ভূমিকম্প অনুভূত হয়। এই ছিল আমাদের ভূমিকম্পের কারণ। এখন ভূমিকম্পের ফলাফল, ভূমিকম্প যখন হয়ে যায়, ভূমিকম্পের সংঘটিত হওয়ার ফলে এরপরে কি কি হয়ে থাকে, অর্থাৎ ভূমিকম্প আমাদের কি কি ক্ষতি সাধন করে বা কি কি লাভ হয় ভূমিকম্পের ফলে। আমরা জানি ভূমিকম্পের ফলে লাভ খুব একটা আমাদের হয় না, আমাদের ক্ষতি সাধিত হয়ে থাকে, কারণ এটা হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ এবং এটা প্রচুর ক্ষয়ক্ষতি সাধন করে। ভূমিকম্পের ফলে কি কি ক্ষতি হতে পারে দেখো, ভূমিকম্পের ফলাফল কি? ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজের সৃষ্টি হয়, ফাটলের সৃষ্টি হয় এবং সেখান থেকে ধস সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে অনেক সময় সমুদ্রতল উপরে উঠে আসে, পাহাড় পর্বত যে উপরে উঠে আসলে সমুদ্রতল, এটার ফলে পাহাড় পর্বত কিংবা দ্বীপের সৃষ্টি করে। ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতি পরিবর্তিত হয়ে যায়, নদী যেদিকে প্রবাহিত হতো তার অন্য দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে, কখনো কখনো বা নদীর গতিপথ বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের ফলে আর কি হয়? ভূমিকম্পের ফলে অনেক সময় পর্বতগাত্র থেকে হিমালয়ের সম্প্রপাত হয়, হিমালয়ের সম্প্রপাতের ফলে পর্বতের উপরে কি হয়? শিলাপাত হয়, পর্বতের উপর শিলাপাত হয়, এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকেও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা যেগুলো, সেগুলো জলোচ্ছ্বাসে পূর্ণ হয় বা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। সুনামি, সুনামি কাকে বলে? আমরা সুনামি সম্পর্কেও এর আগে প্রাকৃতিক দুর্যোগে পড়েছিলাম। সুনামিটা কি? সুনামি এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ, তাই না? ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এবং সুনামি হচ্ছে একটা জাপানি শব্দ, জাপানি ভাষায় এটার অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। সুনামির পানি ঢেউ সাধারণত স্বাভাবিক ঢেউয়ের মতো থাকে না, এই ঢেউয়ের থেকে অনেক বিশাল আকৃতির হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এই ঢেউগুলো অনেক বিশাল আকৃতির হয়ে থাকে এবং এটা অতি দ্রুত ফুলে ওঠে এবং পার্শ্ববর্তী এলাকা বা উপকূলকে উপকূলে প্লাবিত হয়ে জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। সুনামির পানিগুলো আমরা দেখতে পাই যে একের পর এক উঁচু হয়ে আসতেই থাকে, তাই একে ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন বলে বলা হয়ে থাকে। ঢেউয়ের রেলগাড়ি বা ঢেউয়ের মতো করে রেলগাড়ির মতো করে আসে, এই জন্য ঢেউয়ের রেলগাড়ি কিংবা এটাকে ওয়েভ ট্রেন বলা হয়ে থাকে। আগ্নেয়গিরি, আগ্নেয়গিরিটা কি? আগ্নেয়গিরি আমরা দেখেছি যে ভূত্বকের শিলাস্তর সর্বত্র একই ধরনের কঠিন শিলা দ্বারা গঠিত না বা সব জায়গায় একই রকম গভীর না, কোথাও গভীরতা বেশি, কোথাও গভীরতা কম। ভূপৃষ্ঠের শিলা কোথাও নরম আবার কোথাও কঠিন। কোনো কোনো সময় কি হয়? এই যে ভূগর্ভের চাপ প্রবল যখন হয়ে যায়, ভূগর্ভের চাপ প্রবল হওয়ার ফলে কি হয়? শিলাস্তরের কোনো দুর্বল অংশ ফেটে যায়। ভূগর্ভের চাপ যখন প্রবল থাকে তখন কোনো দুর্বল অংশ ফেটে যায় বা সুড়ঙ্গের সৃষ্টি হয়। এই যে ফেটে গেল বা সুড়ঙ্গের সৃষ্টি হলো, পরবর্তীতে কি হবে? এই দুর্বল অংশের মধ্যে দিয়ে বা সুড়ঙ্গের মধ্যে দিয়ে ভূগর্ভের যে উষ্ণ বায়ু অর্থাৎ গরম বায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম এগুলো
এগুলো কি হয়, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথর খণ্ড, এগুলো সব হচ্ছে এই প্রবল বেগে এই ফাটলের মধ্য দিয়ে প্রবল বেগে উৎক্ষিপ্ত হতে শুরু করে। এই যে উৎক্ষিপ্ত হতে শুরু করে তখন কি হয়, এই চারপাশে এই উৎক্ষিপ্ত হওয়ার ফলে এইটা হচ্ছে ফাটলের চারপাশে একটা ক্রমশ জমাট বেঁধে একটা উঁচু মোচাকৃতির হচ্ছে সৃষ্টি করে। এই যে উঁচু মোচাকৃতির পর্বত সৃষ্টি করে থাকে, এই উঁচু মোচাকৃতির পর্বতটাকেই আমরা বলছি ভূমিকম্প, সরি আগ্নেয়গিরি। উঁচু ও মোচাকৃতির যে পর্বতের ন্যায় সৃষ্টি হচ্ছে এটাকে আমরা বলছি আগ্নেয়গিরি। আর আগ্নেয়গিরির যে মুখ, অর্থাৎ যে মুখ দিয়ে আগ্নেয়গিরির হচ্ছে আগুন বা ধোঁয়াটা বের হচ্ছে এটাকে বলা হচ্ছে জ্বালামুখ। আগ্নেয়গিরির মুখকে জ্বালামুখ বলা হয়। আর এই জ্বালামুখ দিয়ে কি বের হয়, লাভা বের হয়, এটা হচ্ছে নির্গত লাভা বের হয়, নির্গত পদার্থ যেটা বের হয় এটাকে লাভা হচ্ছে বলা হয়। এই যে আগ্নেয়গিরি, আগ্নেয়গিরিকে কিন্তু আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, একটা মৃত আগ্নেয়গিরি, একটা জীবন্ত আগ্নেয়গিরি। জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে যে সকল আগ্নেয়গিরির কার্যক্রম এখনো চলছে, অর্থাৎ যে সকল আগ্নেয়গিরির অগ্নুৎপাত বন্ধ হয়নি তাকে আমরা বলবো হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে যে সকল আগ্নেয়গিরির অগ্নুৎপাত বন্ধ হয়েছে কিন্তু যে কোনো সময় আবার অগ্নুৎপাতের সম্ভাবনা রয়েছে তাকে আমরা বলছি সুপ্ত আগ্নেয়গিরি। আর মৃত আগ্নেয়গিরি হচ্ছে যে সকল আগ্নেয়গিরির অগ্নুৎপাত বহুকাল পূর্বে বন্ধ হয়ে গেছে এবং পুনরায় অগ্নুৎপাতের আর কোনো সম্ভাবনা নাই, সেটাকে আমরা বলবো মৃত আগ্নেয়গিরি। এই হচ্ছে আগ্নেয়গিরির প্রকারভেদ। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এখন আমরা দেখো কিছু মূল্যায়নের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। সৃষ্টির সময় পৃথিবী কেমন ছিল? আমরা সবাই বলতে পারবো, আমরা একটু আগে এটা পড়েছি, সৃষ্টির সময় পৃথিবী উত্তপ্ত ও গলিত অবস্থায় ছিল। লোহা নিকেল পারদ সীসা কোন মণ্ডলে রয়েছে? আমরা জানি যে লোহা নিকেল পারদ সীসা কেন্দ্র মণ্ডলে রয়েছে। আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন? আগ্নেয় শিলা পৃথিবীর সৃষ্টির শুরুতেই এই শিলা হচ্ছে শিলা সৃষ্টি হয়েছিল, এই জন্য এই শিলাকে আমরা প্রাথমিক শিলা বলে থাকি। যেহেতু এটা প্রাথমিক অবস্থায় এই শিলার উৎপত্তি হয়েছে, প্রাথমিক অবস্থায় এই শিলার সৃষ্টি হচ্ছে, এই জন্য এটাকে প্রাথমিক শিলা বলা হয়ে থাকে। সুনামি কোন দেশি শব্দ? সুনামি হচ্ছে জাপানি শব্দ। সুনামি কোন দেশি শব্দ? জাপানি শব্দ। এর অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। ওকে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আগামী দিন হচ্ছে তোমাদের এই অধ্যায়টার উপর আরেকটা রিভিশন ক্লাস হবে, সেটা তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে এবং যাতে করে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারো। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা ব্যক্ত করে আজকে